TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা প্রতিদিন এই ভিউজ অনুষ্ঠানে চেষ্টা করি দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাতে, যেটি হয়তো আপনার দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করে তুলবে, এবং এই তথ্যগুলোই আপনার এবং আপনার প্রতিবেশী, আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনদেরকে অনেক বেশি সহজ করে নেবে আমেরিকান জীবনযাপনে। এবং এই কাজটি আসলে TVN24 নিউজ নেটওয়ার্ক নিয়মিত করে আসছে। যারা এর মধ্যেই TVN24 নিউজ নেটওয়ার্কের মাধ্যমে উপকৃত হয়েছেন তারা তো হয়েছেনই, আর যাদের এখনো নতুন করে TVN24 নিউজ নেটওয়ার্কের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ হয়নি, তাদের জন্য কিন্তু অনন্য সুযোগ রয়েছে, কারণ তারা সামনের দিনগুলোতে এটির মাধ্যমে আপনি এবং আপনার চারপাশের মানুষকে অনেক বেশি তথ্য দিয়ে উপকার করতে পারেন, এবং সেই কাজটি আমরা করে যাচ্ছি। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কিভাবে আমেরিকায় স্টুডেন্ট ভিসায় আবেদন করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা জানি আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে উচ্চশিক্ষা গ্রহণে যেসব দেশগুলোর ব্যাপারে স্টুডেন্টরা খুব বেশি আগ্রহী, তাদের মধ্যে আমেরিকা অন্যতম। এবং প্রায় 200টির বেশি দেশের স্টুডেন্টরা এখানে প্রতি বছর পড়তে আসেন। সবশেষ আমেরিকান এম্বাসি যে তথ্য রয়েছে 2021-22 সালে 200টিরও বেশি দেশের 948,519 জন শিক্ষার্থী আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে এসেছেন। এবং বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশে যেখানে 2010-11 শিক্ষাবর্ষে মাত্র 2800 জন এসেছিলেন, মাত্র 10 বছর পরেই কিন্তু সেটি অনেক বেশি পরিবর্তন হয়েছে। 2021-22 শিক্ষাবর্ষে 10,597 জন শিক্ষার্থী এসেছেন। তার মানে এটি ব্যাপারে আগ্রহ যেমন বাড়ছে, তেমনি মানুষেরও কিন্তু নানা তথ্যের দরকার হয়, এবং এই তথ্যগুলোই আজকে আপনাদের জানাবো। আমেরিকায় স্টুডেন্ট ভিসা কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে জানাতে আমাদের সাথে স্টুডিওতে আছেন Amnotas Career School Director ও DSO Julia Sun. Julia, welcome in our show, and Amnotas Career School এজেন্ট শাহরিয়ার আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচনায়। দর্শক, আপনারা যারা TVN24 নিউজ নেটওয়ার্ক দেখছেন, আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টেলিফোন করে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি টেলিফোনে এই প্রশ্নটির উত্তর আমাদের দুই বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে নিতে পারবেন। এবং একই সঙ্গে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা এখনই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা পরবর্তীতে আপনাদের সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। জুলিয়া, first of all, I want to know what is overseas student application? Sure. So overseas student, meaning that the students are already in their home country, that could be in their Bangladesh or Japan or somewhere in their own country, and they want to get a student visa from their country to come to United States. That's where our school could help the student to go through that process. একেবারে সহজ উত্তর। সেটা হলো, শাহরিয়ার ভাই আপনার কাছ থেকে একটু জানি, সেটা হলো স্টুডেন্টদেরকে দু ধরনের বলা হয়, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বলা হচ্ছে, ওভারসিজ স্টুডেন্ট বলা হচ্ছে, একই জিনিস কি দুটোই? আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ওভারসিজ স্টুডেন্ট ডেফিনেটলি সেম থিং, কারণ হচ্ছে ওইটারই মানে আরেক ভাষা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা ওভারসিজ স্টুডেন্ট, যেটাকে আপনি বলেন না কেন। তার মানে যারা নিজ দেশে বসে আবেদন করছে, যারা আমেরিকা এর মধ্যে অন্য কোন স্ট্যাটাস নিয়ে চলে এসেছে এরপর শিক্ষার্থী হচ্ছে, তাদের বিষয়ে আলোচনাটি নয়। জি, এটা হচ্ছে কি যে যা নিজের দেশের থেকে সে যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে যদি ইউনাইটেড স্টেটসে পড়তে আসতে চায়, এটা হচ্ছে গিয়ে তাদের জন্য। Okay, the most important thing is I-20. Yes. So what is I-20 and how do I get it? Sure. I-20 is a form that student will need when they go for their interview at their embassy in their country. So this I-20 process is very simple at our school. They just need to provide us some documents, and then within a matter of a week, they could get their I-20 in their hands, and then they could get their interview with the I-20s. জি শাহরিয়ার ভাই, I-20 বিষয়টা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ I-20 পাওয়ার পরে আসলে বাকি প্রসেসগুলো শুরু হয়। যদিও I-20 পাওয়ার জন্য অনেকগুলো প্রসেস আছে, আমরা প্রসেসটাতে পরে যাব। I-20 সঙ্গে একটু পরিচিত করে তুলতে চাই, এটা আসলে কি? আচ্ছা, জুলিয়া যেটা বললো যে I-20 হচ্ছে গিয়ে একটা ফর্ম, যেটার মধ্যে হচ্ছে গিয়ে যেই ফর্মটা নিয়ে স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর জন্য এম্বাসিতে যায়, তো এখানে একটা সার্টেন নাম্বার থাকে যেটা হচ্ছে সেভিস নাম্বার। সো এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইউনিক হয়। তো ওই ফর্মটার মধ্যে লেখা থাকে যে স্টুডেন্টের প্রোগ্রাম কত দিনের মেয়াদ, সবকিছু। ওকে, Julia, can you please explain the process of getting F1 student visa?
Sure. So students will contact our school saying that they want to become a U.S. Student. And how they do it is they contact our school with some consultation session. And after seeing their intention of how they want to have their a career advance for education career in the United States and by studying at our school, now after that we give them a process of what documents they need. So it will be something like passport. I would need their bank statement. And I will need to also see their high school diploma that they graduated at least high school. From that, having all those documents, then everything looks good and I will generate an I-20 for the students. I will submit that I-20 to them there by their email. They'll print it out, they'll sign it, they'll also pay all the fees as necessary to USCIS. After that, they'll get their appointment and then, process their F1 student visa overseas. অনেক লম্বা একটা প্রসেস, কিন্তু অনেকগুলো ডকুমেন্টসের বিষয় আছে। আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার করতে চাই যে এই প্রসেসটা আসলে কিভাবে একজন স্টুডেন্ট F1 স্টুডেন্ট হিসেবে ভিসা পাওয়ার জন্য কিভাবে ধাপগুলো উত্তোলন হবে। আচ্ছা, সর্বপ্রথম হচ্ছে গিয়ে ওনার আইডেন্টিটির জন্য আসলে ওনার পাসপোর্টটা লাগবে, ভ্যালিড পাসপোর্ট, এবং এই সাথে হচ্ছে গিয়ে স্টুডেন্ট যাতে আসলে ইউনাইটেড স্টেটসে এসে পড়ালেখা করতে ফাইন্যান্সিয়ালি মানে সক্ষম, এই জন্য ওনার ব্যাংক স্পন্সর মানে ওনার স্পন্সর লাগবে, যেটার জন্য হচ্ছে গিয়ে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের একটা ব্যাংক সার্টিফিকেট বা স্টেটমেন্ট যেটাই আপনি দেখেন না কেন। এর সাথে অবশ্যই ওনাকে হাই স্কুল ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে কি আমাদের এইচএসসি লেভেল বলি আমাদের বাংলাদেশের, বা ইন্টারমিডিয়েট কমপ্লিট যেটা সেটা। আর এর সাথে হচ্ছে গিয়ে থাকছে ওনাদের পাসপোর্ট তো বলেছি, তারপর হচ্ছে গিয়ে ভিসার জন্য উনি অ্যাপ্লাই করবে। এরপরে হচ্ছে উনি I-20টা নিবে। I-20টা এগুলো সহ যখন অ্যাপ্লাই করবে এই ডকুমেন্টগুলো সহ, তখন ওনাকে স্কুল থেকে মানে আমাদের কলেজ থেকে বা স্কুল থেকে যেটাই বলি না কেন I-20 দেওয়া হবে। I-20 নিয়ে উনি এম্বাসির সাথে যে কন্ট্যাক্ট করবে মানে থ্রু দ্য ওয়েবসাইট, একটা ইন্টারভিউ সেশনের ইন্টারভিউ নিবে, ইন্টারভিউ ডেট নিবে, তারপর উনি ইন্টারভিউ ফেস করবে, ভিসা পাবে, দেন টিকিট কাটবে, চলে আসবে। অনেক সহজ মনে হচ্ছে, যদিও এতটা সহজ হয়তো নয়, কারণ ধাপগুলো অনেক বেশি কঠিন। আমি জুলিয়ার কাছে আরো একটা বিষয় জানবো, সেটা হলো যে what are the things international student need to consider after getting F1 student visa? So things that they need to consider is that make sure they find housing before coming to United States, right? Although the school doesn't provide a direct housing, we provide them some referrals that they could see the list of. And also health insurance is very important for the students. So they have to make sure that they are getting their student, health insurance. Again, we don't provide direct one, but if the student needs a referral list, we also provide that. So those simple things are very important. And also weather. I know it's very different from Bangladesh weather to here, so make sure the students are warm with their jackets when they come to New York City. Okay, this is after getting the visa. But I want to know one more thing. How soon to apply for a student visa? So it depends on the embassy, right? How soon you could get the interview process and how soon you could get the documents over to us. So as long as a student are able to provide all the documents and all the fees that are needed for USCIS and the school, they could get their I-20 within the first week or two. Yes. স্যার ভাই, দুটো বিষয় একসাথে আপনার কাছে জানতে চাই। একটা হলো পরের ধাপ, যখন F1 স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন তারপর তাকে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে, কিন্তু তার আগে কখন আসলে তিনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কত দ্রুত করবেন, কত সময় লাগে সেটা জানতে চাই। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি যেটা ডিপেন্ড করবে ওনার ডিটারমিনেশনের উপরে। যখন একটা স্টুডেন্ট সিদ্ধান্ত নিবে যে না সে ওভারসিজ যেতে চায়, মানে হচ্ছে কি ওভারসিজ স্টাডি করার জন্য, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউএসএতে আসার জন্য ওনাকে ওই প্রয়োজনীয় স্টেপগুলো ওনাকে নিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো গ্যাদার করে উনি আমাদের কাছে I-20 জন্য অ্যাপ্লাই করবে, I-20টা নিবে, ইন্টারভিউ ফেস করবে, ভিসা পাবে, চলে আসবে। এর আগে কয়েকটা জিনিস ডিপেন্ড করে, এটা হচ্ছে গিয়ে ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল ইস্যুস। ওনাকে অবশ্যই ফাইন্যান্সিয়াল স্টেবল হতে হবে, যেটা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে প্রুফ করবে। এই ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আপনার কাছে করতে চাই, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেকে এক ধরনের কনফিউশনে থাকে। এটা কি তার নিজের ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে, নাকি তার স্পন্সর যিনি করবেন তার ব্যাংক স্টেটমেন্ট দরকার হবে? এবং যদি
স্পন্সরই হয়ে থাকে, স্পন্সর আসলে কারা হতে পারেন? আচ্ছা, এটা আমাদের কাছে সত্যি কথা বলতে কি বাধ্যবাধকতা নেই, যে কেউ স্পন্সর হতে পারবে। এটা ওনার বাবা মা ভাই বোন ব্লাড রিলেটেড হওয়াটা ভালো, কারণ হচ্ছে কি যখনই এমবাসিতে উনি আসলে ইন্টারভিউটা ফেস করতে যাবে তখন হচ্ছে গিয়ে এটা একটা যুক্তিসঙ্গত ইস্যু হয়ে দাঁড়ায় যে ফার্স্ট ব্লাড হলে সেটা প্রায়োরিটি পায়। যদি মামা চাচা খালু ফুফা হয় তাহলে সেটা তো উনি অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. কারণ হচ্ছে কি দিন শেষে কথা হচ্ছে কি উনি ওনাকে স্পন্সরশিপ করছে, দ্যাটস ইট। ওকে ওকে, আমরা একটা ধাপ বলছিলাম যে হয়তো কত তাড়াতাড়ি করা দরকার হয়, তো আপনি বলছিলেন ব্যাংক স্টেটমেন্ট, বাকি বিষয়গুলো কি থাকছে? আচ্ছা, যেটা বলবো যে মানে ওটা ওনার ডিটারমিনেশনের উপর ডিপেন্ড করবে কত দ্রুত উনি প্রসেসটা শেষ করবে। গেল, এরপর ধরে নিলাম উনি ভিসাটা পেয়ে গেল, রাইট? ভিসাটা পেয়ে যাওয়ার পরে যে প্রিপারেশনগুলো ওনাকে নিতে হবে, অবশ্যই এখানে আসার পরে একটা ফাইন্যান্সিয়াল ইস্যুস থাকে যে কোথায় হাউজিং, জুলিয়া যেটা বললো যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা ডেফিনেটলি উনি ওনার প্রয়োজনীয় মানুষদের পরিচিত মানুষদের সাথে কন্ট্যাক্ট করবে, কিভাবে হাউজিংটা আসলে পাওয়া যায়, বা আমাদের কাছে এসেও ইয়া করতে পারে, কনসালটেশনটা নিতে পারে, বা মানে আসার আগেও সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। আর একটা হচ্ছে কি হেলথ ইন্স্যুরেন্সের কথাটা মাথায় রাখতে হবে, হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের মেডিকেল সিস্টেম আর এখানকার মেডিকেল সিস্টেম ডেফিনেটলি সেম না, একটু ডিফারেন্ট এই ইস্যুসগুলো। আর ডেফিনেটলি যেহেতু এটা আমাদের মানে শীত প্রধান দেশ, সো গরম কাপড় নিয়ে আসাটা ভালো, বাট খুব বেশি না। বাঙালিরা যেটা করে খুব বেশি নিয়ে আসে, ভর্তি করে শুধু গরম কাপড়ই আনা হচ্ছে, অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো আনা হয় না। সো এটাই বলবো যে গরম কাপড় খুব সামান্য আনবেন, কারণ হচ্ছে কি বাংলাদেশে গরম কাপড় আর এই দেশে গরম কাপড় সম্পূর্ণ ডিফারেন্ট। অনেকে বলেন যে এখানে এসে কেনাটাই বেটার, হয়তো জাস্ট এয়ারপোর্ট থেকে আপনি যেখানে থাকবেন সেই পর্যন্ত যাওয়ার কাপড়টা থাকলেই ভালো, বাকিটুকু কারণ এখানকার ওয়েদারের সাথে স্যুট করে এখানকার জামা কাপড়গুলো বানানো হয়। এক্স্যাক্টলি, অনেকে এটা নিয়ে খুব কনফিউশনে থাকে, অনেকে ফেসবুকে যে আসলে অনেক বেশি গরম কাপড় কিনে আসবো কিনা, কিংবা ওয়েদারটা কেমন। যেটা আমরা বলছিলাম সেটা হলো যে কি কি ধরনের জিনিসগুলো তিনি নিয়ে আসবেন, এগুলো কি তিনি এইখানে এসে করতে পারবেন? তার হাউসিং এর কথা বললেন, তার ইন্স্যুরেন্সের কথা বললেন, তারা কি এখানে করতে পারবেন নাকি বাংলাদেশ থেকে করে আসাটাই বেটার? না, ইন্স্যুরেন্স তো আসলে বাংলাদেশ থেকে করে আসার বিষয় না, কারণ হচ্ছে কি এখানে এসে ওনাকে ডকুমেন্টেশন সাবমিশনের ব্যাপার থাকে। এখানে আমরা আসলে আমাদের ওই যে জুলিয়া যেটা বললো, আমরা আসলে আমাদের রেফারেল লিস্ট দিয়ে দিব, ওনারা ওই কন্ট্যাক্ট পার্সনের সাথে যোগাযোগ করবে, করে তারপর ইন্স্যুরেন্স নেওয়ার একটা ইস্যুস থাকে। তারপর হাউজিং এর ক্ষেত্রে যেটা বলেছি, পরিচিত থাকলে যেটা হয়, ফর এক্সাম্পল মনে করেন জুয়েল ভাই, আমি আপনাকে চিনি, জুয়েল ভাই আপনি আমার জন্য একটা বাড়ি দেখে রাখলেন, একটু এরকম আর কি। ওকে ওকে, জুলিয়া, what is the adverse situation? Sorry, one more time. What are the adverse situation F1 student may face? Yes. So some of the adverse situation that student may face when they come here is that they may get some culture shock, right? So it's very different from, where they coming from, not just Bangladesh, but anywhere in the world. So you really have to get accustomed, how to take the New York City subway. A lot of people get lost. I'm sure you know as well. And like I said, weather is very different. So there's a lot of different things students have to get accustomed, and our school agent could help them to guide the process. From back home, we could tell them what to prepare, and then when they come here, through orientation, we tell them how to prepare themselves here in New York City. শাহরুখ ভাই, আপনারা স্টুডেন্ট আসার পর আপনাদের স্টুডেন্টদেরকে একেবারে সাবওয়ে থেকে শুরু করে জুলিয়া যেটি বলছিল নানা ধরনের সহযোগিতা করে থাকেন, সেই সহযোগিতাগুলো জানতে চাই। জি, আসলে ব্যাপারটা হচ্ছে কি আসার পরে আপনি যেটা জিজ্ঞেস করলেন জুলিয়াকে যে অ্যাডভার্স সিচুয়েশন গুলো কি কি, যে আসার পথে প্রথমে স্টুডেন্টরা আসলে অ্যাকাস্টম হতে হয় হচ্ছে গিয়ে কালচারের সাথে। প্রথমে কালচারের একটা শখ হয়, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশের কালচারের সাথে এখানকার কালচারটা ডেফিনেটলি সেম না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমরা আসলে সত্যি কথা বলতে স্টুডেন্টদেরকে অনেকভাবে সহায়তা করি, কারণ হচ্ছে আমরা স্টুডেন্টদেরকে স্টাডি চলাকালীন অবস্থায় ফিল্ড ট্রিপে নিয়ে যাওয়া হয়, বিভিন্ন লোকেশন দেখানো হয় যাতে করে, এবং কালচার এবং এখানকার কাস্টম সম্বন্ধে টিচাররা ব্রিফ করে, আমরা এজেন্টরাও ব্রিফ করি, জুলিয়া তো ডেফিনেটলি বলবে ডিএসও হিসেবে। আর একটা হচ্ছে গিয়ে আপনার যে
কমিউট করার যে ব্যাপারটা, যেটা মানে বাংলাদেশে খুব সহজেই চলে গেলাম এখান থেকে গুলিস্তান, কিন্তু এখানে আসলে জিনিসটা সেরকম না। এইখানে হচ্ছে গিয়ে যে প্রথমে পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করার জন্য অ্যাকাস্টম হতে হচ্ছে কি সাবওয়ে কিভাবে ইউজ করবে, ওইটাও আমরা ডেফিনেটলি আমরা স্টুডেন্টদেরকে বলে দিই কিভাবে সে কমিউট করবে না করবে। অর্থাৎ প্রাথমিক যে সহযোগিতাগুলো দরকার জি, জি। সেগুলো হয়তো করে দেওয়া হয়, পরবর্তীতে তারাই অনেক বেশি দক্ষ হয়ে জি, ওঠে, জি। তারাই অনেক বেশি। সো জুলিয়া, ইউ আর দ্য DSO. Yes. So why English language is so important for an international student? Sure. English language is very important here is because first that's the mother language that we use here in the United States. Although it's a melting pot, when you go to a primary school, secondary school, the first language you get introduced is English. So students really need to brush up and really get their skill up there if they want to do anything, especially if they want to go to college. They have to take a test, something called IELTS or TOEFL. So in order to pass a certain bar to go to a master's program or bachelor's program, it is required for students to have a proficiency in English. So that's why it's so important for all of the international students to come and make sure their English level is up to par and moving to their education career. থ্যাংক ইউ শের ভাই। নিঃসন্দেহে এখানে যখনই কেউ একজন পড়ার জন্য I-20 পান, তখনই তাকে হয়তো তার ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি স্কিল জমা দিতে হয়, IELTS কিংবা অন্য যে কোনো কিছুই হোক। সেই জায়গা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে দক্ষতা কি আগে থেকে নিয়ে আসা ভালো, নাকি এখানে এসে নিতে হয়? সেক্ষেত্রে যেটা বলবো, যদি উনি কোনো কলেজ বা ইউনিভার্সিটি কোনো ডিরেক্ট কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করেন, তো ওইটা কলেজ বা ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আসলে ওনার প্রফিসিয়েন্সি লেভেলটা কোন লেভেলে হতে হবে। কারো ক্ষেত্রে হচ্ছে কি এটা সাধারণত আমাদের এখন ইউনাইটেড স্টেটসে IELTS দিয়ে আসলে মাপকাঠি ধরা হয়। তো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে ফর এক্সাম্পল কোনো একটা সার্টেন ইউনিভার্সিটিতে বলা হলো 6.5, সেটা হয়তো কোনো কলেজে দেখা গেল যে আন্ডারগ্রেড লেভেলে সেটা 5.5 বা 6 হতে পারে। বাট সেক্ষেত্রে আপনি যদি বলেন যেটা আইএলটিএসটা করে আসাটা ঠিক না কিনা, বা ইংলিশ যে আপনার এই প্রফিসিয়েন্সি লেভেল যে মেজারমেন্ট যেই ইয়েগুলো এক্সামগুলো এগুলো দিয়ে আসাটা ঠিক কিনা, তাহলে উনি যে ওই কোর্সগুলো নেবেন কিনা এটার উপর ডিপেন্ড করবে যে উনি আইএলটিএস দিয়ে আসবে কি আসবে না। আর আমাদের ক্ষেত্রে শুধু আমরা হাই স্কুল ডিপ্লোমাটা থাকলে আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে IELTS, ডুওলিঙ্গো কিংবা অন্য যে কোনো কিছু ছাড়াই আপনাদের কাছে অ্যাপ্লাই করতে পারবে? আমাদের কাছে হাই স্কুল ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং তার দক্ষতা অনুযায়ী আপনার হয়তো সাবজেক্ট, হয়তো সব সাবজেক্ট তিনি পাবেন না, সাবজেক্টটা চুজের ক্ষেত্রে হয়তো সাবজেক্টটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কি যে আমাদের এখানে ফর এক্সাম্পল কোনো একটা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন রিক্রুট হলো আমাদের স্কুলে, তখন এখানে রিক্রুট হওয়ার পরে সর্বপ্রথম যে স্টেপটা সেটা হচ্ছে এনরোলমেন্টের। আমরা একটা প্লেসমেন্ট টেস্ট নিই। প্লেসমেন্ট টেস্ট নিলে দেন হচ্ছে কি স্টুডেন্টের প্রফিসিয়েন্সি লেভেলটা ডিফাইন করা হয়। ওই প্লেসমেন্ট টেস্ট অনুযায়ী আমাদের স্কুলের যারা কর্মরত আছেন এই দায়িত্বে, তো এইটা বিচার করার পরে ওনাকে তখন সার্টেন লেভেলে কোর্সে তখন ওনাকে অ্যাসাইন করা হয়। ওকে Julia, how does AmLotus help international student to improve their English language? Sure. So when the students come to our school, we have something called placement test. We will make sure that after taking speaking, listening, reading, and writing, all those components of a language level, we place them in a level. And afterwards, if the students need any help on extra with our teachers, we do have something called office hours where students could step outside just for like a couple minutes, like 10-15 minutes a week, just to make sure that they're actually understanding what they are learning. And that's how we guide them through step by step. Once again, we do a various consultation like academic, immigration, and personal consultation. So we are 24/7 support for all our students. Okay, if any student is weak in English, which course should AmLotus offer? Yes, so if the student's English level is a little bit lower than other students, then we have various English levels, such as literacy level, that's like very beginning. And we also have beginning English, which is a little bit above literacy, but it's still very low level English, or we have intermediate level. So those are the top 3 language program in our school that students could take, from literacy to all the way to advanced. Yeah. ওকে শাহরুখ ভাই, দুটো কোশ্চেন আপনার কাছ থেকে একসাথে। সেটা হলো যে AmLotus কিভাবে আপনারা যাদের ইংরেজিতে দুর্বলতা আছে তাদেরকে ইমপ্রুভ করার জন্য সহায়তা করেন, এবং দ্বিতীয় বিষয় হলো যে যারা আসলে দুর্বল তাদেরকে আপনারা কোন কোন কোর্সগুলো নেওয়ার জন্য বলেন? আচ্ছা, এই ক্ষেত্রে জুলিয়া যেটা বললো আমি ওই কথাগুলো একটু সুন্দর করে বুঝিয়ে আপনাকে বলছি। স্টুডেন্ট যখন রিক্রুট হয় তখন হচ্ছে কি প্লেসমেন্ট টেস্টটা দেয়। প্লেসমেন্ট টেস্টটা দেওয়ার পরে
ওনার এফিসিয়েন্সি লেভেলটা আসলে ডিফাইন করা হলো যে উনি এই বেঞ্চমার্কের মধ্যে পড়েছে। ফর এক্সাম্পল 0 to 100, রাইট? তখন ওইটা দেখা গেল যে উনি হচ্ছে গিয়ে 30 বা 40% পর্যন্ত অ্যাচিভ করেছে, তখন ওনাকে ওই অনুযায়ী তখন ওনাকে আমাদের কোর্সে করা হয়, এনরোল করা হয়। ফর এক্সাম্পল জুলিয়া যেটা বললো যে বিগিনিং ESL আছে, তারপর হচ্ছে কি আমাদের লিটারেসি ESL আছে, যদি মনে করেন উনি এরও নিচের লেভেলে হয়, বা ইন্টারমিডিয়েট ESL। তো এই প্রোগ্রামগুলো আসলে এভাবে ডিজাইন করার প্রত্যেকটা লেভেলে হচ্ছে কি স্টুডেন্টের মানে ডেভেলপ করার সুযোগ আছে। যেমন ধরেন একটা স্টুডেন্ট একেবারেই খুবই খুবই ভঙ্গুর অবস্থায় আছে ইংলিশে, তখন উনি যখন ধরেন লিটারেসি লেভেল থেকে যখন শুরু করলো, আমাদের 15 উইকসের প্রোগ্রামটা করার পরে উনি লিটল বিল ডেভেলপ করলো, ওনাকে তখন আমরা এর পরের স্টেপে যেমন ধরেন যে বিগিনিং ESL এ দিই, এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট ESL এ দিই। ট্রাস্ট মি যে উইদিন অ্যান ইয়ার অর আফটার 2 programs we see a huge difference between the two situations whenever they came আর এখন বর্তমানে যে অবস্থা থাকে। Okay, Julia, the $1 million question Yes. is, can an F1 student work in America? No, so they cannot work and be employed in the United States unless they're working on campus as a part-time student. So yeah, overall, when you come to the United States, right, when you do your interview, that's probably one of the first questions the officer is going to ask. Do you intend to work in the United States? And the answer is no, because your intention is to have F1 student visa to study for your academic career, not a working career. So short answer is no, but on-campus part-time employment is allowed. ওকে, শাহর ভাই, এটা নিয়ে আসলে বেশ কিছু কনফিউশন থাকে। অনেকে মনে করেন যে আসলে F1 স্টুডেন্ট হিসেবে আসার পরে কি তিনি কাজ করার সুযোগ পাবেন কিনা। জি, এখানে জুলিয়া যেটা বললো আমি ওই কথাই আসলে সুন্দর করে একটু যদি বুঝিয়ে বলি, অন্যান্য দেশের সাথে ইউনাইটেড স্টেটসের পার্থক্য এই একটা জায়গায় যে এখানে স্টুডেন্টদের আসলে ওয়ার্ক করার কোনো সুযোগ নেই, একমাত্র হচ্ছে কি অন ক্যাম্পাস জব বাদে। যেটা বললো জুলিয়া যে অন ক্যাম্পাস জব যদি কোনো স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজ যেটাই বলি না কেন, তারা যদি কোনো একটা পজিশন থাকে, ফর এক্সাম্পল মনে করেন যে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা একাডেমিক অ্যাসিস্ট্যান্ট, যদি এরকম কোনো পজিশন থাকে, তখন ওই পজিশনের জন্য যদি ওনারা অ্যাপ্লাই করেন, স্কুল যদি ওনাকে ওই পার্ট টাইম জবের জন্য ওনাকে যদি সিলেক্ট করে, তাহলে উনি ওই জাস্ট ওই অন ক্যাম্পাসেই জবটা করতে পারবেন। জি, এর বাইরে কোথাও কাজ করার কোনো সুযোগ ইউনাইটেড স্টেটসে নাই। অনেক ধন্যবাদ দুজনকেই আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা যারা আমেরিকা স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চান, তাদের নানা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্নের হয়তো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি, সবগুলো প্রশ্নের হয়তো উত্তর দেওয়া সম্ভব হয়নি। আগামী দিনে নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে যখন আমরা ফিরবো তখন আমরা কথা বলবো সামনের দিনগুলোতে বাড়ি বেচা কেনার ক্ষেত্রে নতুন কিছু নিয়ম আসছে, সেসব নিয়ম বিষয়ে আমাদের জানাবেন বেটার হোমস রিয়েলটির লাইসেন্স রিয়েলটর আসিফ চৌধুরী। আমন্ত্রণ থাকলো, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে বলছিলাম যে আমরা নতুন কিছু নিয়ম আসতে যাচ্ছে হোম বাড়ি বেচা কেনার ক্ষেত্রে, এবং এই নিয়মগুলো কার্যকর হতে যাচ্ছে আগামী আগস্ট মাস থেকে, যেগুলো নিউ ইয়র্ক স্টেটের জন্য অনেকটুকুই নতুন এবং এটার সাথে অনেকে হয়তো পরিচিত নন। আমরা সেই সব বিষয়গুলো জানবো বেটার হোমস রিয়েলটির লাইসেন্স রিয়েলটর আসিফ চৌধুরীর কাছে। আসিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ টিভিএন এবং জুয়েল ভাই আপনাকে। আসিফ ভাই, সেটা হলো যে আমরা দর্শকদের বলছিলাম বেশ আগ্রহ তৈরি হচ্ছে যে আগস্টে নতুন নিয়ম। দীর্ঘদিন ধরে এক ধরনের রিয়েলটর হিসেবে আপনারা এক ধরনের নিয়মের সাথে পরিচিত, দর্শকরা পরিচিত, কিংবা যারা বাড়ি বেচা কেনা করছেন তারাও পরিচিত। নতুন আসলে কি নিয়ম আসছে? আসলে একটা টোটালি একটা নিউ কনসেপ্ট। এতদিন মনে করেন যারা ট্রেডিশনাল যারা বাইং সেলিং করতেছিল, যে প্রপার্টি ওনাররাই সাধারণত ব্রোকারদের কম্পেনসেশন দিয়ে থাকেন, যেটাই হোক 3% হোক 4% হোক বা 2% হোক, এটা
একটা অ্যাঙ্গেলে Commission থাকে। হ্যাঁ একটা কমিশন থাকে বেসড অন, কারণ রিয়েল এস্টেট এজেন্ট বিক্রি করার পরেই যেটা আসে ওটাই রিয়েল আর্নিং, অন্য কোনো আর্নিং নাই। অনেকে হয়তো মনে করে যে বাড়ির লিস্টিং করলেই এটা মনে করে একটা আর্নিং হয়ে গেল, বাট সেটা না। অ্যাজ লং এজ ইটস নট এক্সিকিউটেড প্রপারলি ডান, মানে সোল্ড না হওয়া পর্যন্ত কোনো কমিশন এজেন্টরা পেয়ে থাকেন না। তো এখন যারা এই লাইনে আছেন, আমার বিজ্ঞ ভাইয়েরা অনেক অনেক রিয়েল এস্টেট এজেন্ট আছেন যারা আসতেছেন, তাদের অভিজ্ঞতা বলতেছি এই অগস্ট মাস থেকে এটা বিরাট চেঞ্জ আসতেছে রিয়েল এস্টেট ট্রানজাকশনে। কারণ আপনার কমিশনটা নিতে হবে আপনার বায়ারের কাছ থেকে, এবং বায়ারও এজেন্ট চুজ করতে হবে। আপনি এখন যেভাবে মনে করেন এক বায়ার থেকে এক এজেন্ট থেকে আরেক এজেন্টের মধ্যে চলে যাচ্ছেন, বা MLS এর মধ্যে যাই আপনি ডাইরেক্টলি নিয়ে যাচ্ছেন, সেটা হবে না। আপনি ইউ হ্যাভ টু লিস্ট উইথ সামবডি, সাম এজেন্টের সাথে ওনার ABCD যেই হোক আপনি একজন চুজ করতে হবে। এবং যদি সেই 3%-এ আপনার যদি এগ্রিমেন্ট হন, এবং সে যদি বাড়ি নাও দিতে পারে, অন্য তাকে বাদ দিয়ে মনে করে 3 মাসের এগ্রিমেন্ট, 4 মাসের এগ্রিমেন্ট, যেভাবে একটা কন্ট্রাক্ট আছে, যদি কন্ট্রাক্টকে আপনি অনার না করেন, অন্য কোনো এজেন্ট থেকে আপনি প্রপার্টিটা নেন, তখন এই যে 3% 4% আপনি এগ্রিমেন্ট আছেন সেটা কিন্তু ওই এজেন্টকে দিতে হবে। ওকে, সো এটা এটা একটা ব্র্যান্ড নিউ কনসেপ্ট। যারা কিনবেন, মনে করেন যদি আপনার বাড়ির দাম $1 মিলিয়ন হয়, তাহলে আরো 30,000 আপনার এক্সট্রা আপনাকে গুনতে হবে বাড়ি কেনার ব্যাপারে, এজেন্ট ফি হিসেবে, কমিশন হিসেবে। এজেন্ট ফি হিসাবে। তারপর একটু পরিষ্কার হয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, বিষয়টা হলো আগে আমরা দেখতাম যখন বাড়ি বেচা কেনা হতো, জি। তখন একদিকে ক্রেতা একদিকে বিক্রেতা, জি। যিনি বিক্রি করতেন তিনি কমিশনটা মূলত দিতেন। Correct. আর এখন নতুন যে নিয়মটা আসতে যাচ্ছে সেটা হলো যিনি বাড়ি কিনবেন তাকে কমিশন দিতে হবে। জি। আমরা আগে আমাদের এই শো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বলতাম যে যিনি বাড়ি কিনবেন অবশ্যই আপনি একজন রিয়েলটরের সহযোগিতা নেবেন, কারণ রিয়েলটর তার জন্য ফ্রি ছিল, তাকে কোনো এটার জন্য কমিশন কিংবা পেমেন্ট করতে হতো না। এখন ক্রেতাকে এই পেমেন্টটা করতে হবে, জি। বিক্রেতাকে কি করতে হবে? না, বিক্রেতাকে করতে হবে না, বিক্রেতাকে করতে হবে না। সো ইটস এ গুড টাইম ফর সেলার। আগে যেটা এটা রিভার্সাল অফ মনে করেন ট্রানজাকশন, যেটা আগে সেলাররা এই এক্সপেন্সটা বহন করতেন, এখন বায়ার এটা করতে পারেন। বাট গুড থিং ইজ যে টাকাটা আপনি দিবেন, বা দোজ আর ট্যাক্স ডিডাক্টেবল, আপনি আপনার ট্যাক্স রিটার্নে সেটা ক্লেম করতে পারবেন। এটা এজ এ ফি দ্যাট এক্সপেন্স হিসাবে আপনি দেখাতে পারবেন, বা ক্লোজিং কস্টের মধ্যে যেটা আসবে ওটার মধ্যে আপনি দেখাতে পারেন। বছরের শেষে যখন আপনি ট্যাক্স রিটার্ন করবেন, সেই তখন টাকাটা আপনি সেটা দেখাতে পারবেন। গভর্নমেন্ট আপনাকে ক্রেডিট দিয়ে দিবে। ওকে, তো মানে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট মানে সবকিছু তো আসলে ভালো মন্দ আছে, ভালো আমরা মন্দ সেই ভালো সাইডটা মন্দের মধ্যে আছে, যাবো। কারণ এতদিন সেলাররা দিয়ে যাচ্ছিল, এখন বায়াররা দিবে। তো ওদের মানে কনসেপ্টটা হলো যে কেউ যদি $1 মিলিয়ন দিতে পারে, আরো 3% 4% অ্যাড দেওয়ার সেটা ক্ষমতা নিশ্চয়ই। কিন্তু এটা তো আবার এটা ঠিক যে ক্রেতার জন্য এমনিতেই বাড়ির দাম অনেক বেড়ে গেছে। জি, জি। যিনি বিক্রেতা তিনি হয়তো কমে কিনেছেন, তিনি অনেক বেশিতে বিক্রি করছেন, জি। তার পক্ষে হয়তো এই কমিশনটা দেয়া খুব বড় কিছু বড় না, কারণ কিছু তিনি না, টাকা জি। পাচ্ছেন, পাচ্ছেন, জি। সেখান থেকে একটা অংশ তিনি নিচ্ছেন। আর যিনি ক্রেতা তিনি তো এমনিতেই অনেক বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, বাড়ি পাওয়া যাচ্ছে না, টাকা পকেটে নিয়ে ঘুরছে, অনেকের সাধ্যের মধ্যে বাড়ি মিলছে না, তার সঙ্গে নতুন করে যোগ হচ্ছে আবার এই কমিশনটা। এটা বিরাট একটা ফ্যাক্টর হতে পারে। উই ইটস রিমেইন টু বি সিন যে কি হবে না হবে। বাট এদের যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের ধারণা যে 30% রিয়েল এস্টেট এজেন্টরা এই বিজনেস থেকে আউট হয়ে যাবেন। আচ্ছা, তার মানে ইভেন রিয়েল এস্টেট বিজনেস যারা করছেন তাদের জন্য এটা অনেক, যারা এই লাইনে যুক্ত আছেন, কারণ ওই আপনার যদি পেপার যদি সাইন আউট না হয়, আপনার মনে করেন আপনি আমার ক্লায়েন্ট, আপনি যদি আমার সাথে সাইন না করেন, দেন দ্য কমিশন ইজ নট গ্যারান্টিড এনিমোর। Okay. তো ওইভাবে আপনাদের আগাতে আবার হবে। সাইন করলে আমি ক্লায়েন্ট হিসেবে আপনার সাথে, আপনি রিয়েলটর, আপনার সাথে আমি সাইন করলাম এজ এ ক্রেতা, কিন্তু আপনি আমাকে আমার পছন্দের মতো আমার বাজেটের মতো বাড়ি দিতে পারছেন না, তখন কি হবে? যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার সাথেই থাকতে হবে, একটা কন্ট্রাক্টে যাবেন। মানে কোনো নির্দিষ্ট সময় নেই যে এই সময় পরে আমি ক্যান্সেল করব আপনাকে? আপনি যদি ক্যান্সেল করতে চান, একটা টাইম ফ্রেম নেবেন, 3 মাস আমার সাথে আপনি কাজ করবেন। 3 মাসের মধ্যে যদি আমি না দিতে পারি,
কন্ট্রাক্ট ইজ ভয়েড। যেভাবে বাড়ির সেলার যেভাবে আমাদেরকে লিস্টিং যেগুলো দিত, কিন্তু ওটা তো আনলিমিটেড টাইম দিত না, একটা টাইম ফ্রেম 4 মাস দিবে, 3 মাস দিবে, 6 মাসের মধ্যে এটা ওই প্রপার্টিটা আনলোড করতে হবে, ওই দিস টাইমের মধ্যে আমরা সেল করতে হবে। অনেক এজেন্ট দেখা গেছে যে বাড়ির লিস্টিং ঠিকই পেয়েছে, বাট হি সিটিং হোম আইডল, ওটা নিয়ে নাড়াচাড়া করতেছে না, মুভমেন্ট করতেছে না, এটার জন্য মার্কেটিং করতে হয়, আপনার MLS এ দিতে হয়, অনেকগুলা স্টেপ আছে যেগুলো বাড়ি বিক্রি, ইউ হ্যাভ টু ট্রাই। দেখা যাচ্ছে যে আনসোল্ড প্রপার্টি যেভাবে বিক্রি হচ্ছে সেভাবে কিন্তু অনেক আনসোল্ড প্রপার্টিও কিন্তু রয়ে যাচ্ছে এভরি মান্থ। ওকে, কিন্তু আমি যতদূর জানি যে এই কন্ট্রাক্টের বিষয়টা তো আগেও ছিল, আগেও তো ক্রেতা কিংবা বিক্রেতাকে একজন এজেন্টের সাথে একটা কন্ট্রাক্টে ওটা ম্যান্ডেটরি ছিল না। অনেকেই মনে করেন আমাদের যে কমন প্র্যাকটিস আমাদের কমিউনিটিতে খুব কম আমরা কাউকে আমাদের সাইন আপ করেছি, যদিও আমাদের করা উচিত ছিল, বা ডুজ এন্ড ডোন্ট যেগুলো আমাদেরকে শেখানো হয়ে থাকে রিয়েল এস্টেট ট্রানজাকশনে, বাট আমরা সেগুলো যেহেতু কমিউনিটি বেস আমরা কেউ এতটুকু ফলো করি না, এবং সেই জন্য দেখা যাচ্ছে আজকে আমার সাথে এক সপ্তাহ আমার সাথে বাড়ি দেখছেন, কালকে আরেকজনের সাথে দেখছেন, সো হোয়াট এভার দে উইচ প্রপার্টি দে লাইক দে মুভ অন, আমাদের তখন কিছু করার নাই, করার থাকেও না। বাট এখন গুড সাইড হইলো যে আপনি যার সাথে কাজ করবেন, ইউ নো দিস ক্লায়েন্ট ইউ ওয়ার্কিং উইথ 3-4 মান্থস, আপনার একটা টাইম ফ্রেম আছে, টাইমের মধ্যে আপনাকে খুঁজে বের করে দিতে হবে, বা যে কিনবেন সেও জেনে শুনেই আসতেছে যে আমার এত টাকা বাজেট এবং এত টাকা আমার দিতে হবে। বেসিক্যালি একটা গেম প্ল্যান রেডি করেই আপনি সাইন আপ করবেন, এবং এজেন্টেরও একটা চেষ্টা থাকবে যে আমি তো আসলে ওনাকে একটা বাড়ি কিনে দিতে পারলেই তো ওনার বেসড অন কমিশন, ওটা তো ঘরে বসে বসে তো হবে না, ইউ হ্যাভ টু রিয়েলি ওয়ার্ক হার্ড। সো এই জন্য যারা রিয়েলিস্টিক ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছেন তারা মনে করতেছেন যে অ্যাবাউট 30% রিয়েল এস্টেট এজেন্ট জাস্ট হারিয়ে যাবে, এবং নতুন রিয়েল এস্টেট এজেন্ট আসার সম্ভাবনা কম, কারণ এটা সার্ভাইভেবিলিটি ব্যাপার আছে একটা। আপনি যদি প্রফেশন নেন, কমিশন ক্লায়েন্টের কাছে বাইরের কাছ থেকে নেওয়াটা হবে ভেরি ডিফিকাল্ট, কারণ অ্যাজ ইজ আপনি যেটা মেনশন করছেন যে হাই প্রাইস, হাই সিচুয়েশন, এতটুকু দেওয়ার পরে এডিশনাল আরো 3-4% অনেকের হয়তো ইচ্ছা থাকলেও দেওয়ার ইচ্ছা হবে না বা এফোর্ড করতে পারবে না। আবার অনেকে হয়তো সাব এজেন্ট হিসেবে কাজ করতেন, আপনার যারা প্রফেশনাল রিয়েলটর আছেন তাদেরই হয়তো সহযোগী হিসেবে অনেকে কাজ করতেন, কোন একটা বাড়ি যদি তিনি বিক্রির ব্যবস্থা করে দিতে পারতেন কিংবা খবরে দিতে পারতেন, থাকবে না, যেগুলো মনে করেন অফ দ্য বুক যেগুলো থাকে ওইগুলো তো আমাদের কিছু করার নাই, এগুলো ছিল আগে, এখনো থাকবে, ফিউচারও থাকবে, অফ দ্য বুক যেগুলো ট্রানজাকশন হয়ে থাকে। বাট যারা লাইসেন্স যারা নিয়ে রিয়েল এস্টেট ট্রানজাকশন করে থাকেন, ব্যবসা করে থাকেন বা কাজ করে থাকেন, এই লাইনের যারা প্রফেশনাল তাদের জন্য ডিফিকাল্ট হবে, ইটস গোনা বি ইজি, বাট উই হ্যাভ টু গেট স্ট্রঙ্গার। যারা আমরা এই ব্যবসাতে আছি আমাদেরকেও সময় অনুযায়ী আমাদেরকে স্ট্রঙ্গার হতে হবে, আমাদের অ্যাডাপ্টেবিলিটিতে আনতে হবে, আমাদের চেঞ্জ যেটা আসতেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং ক্লায়েন্টদেরকে বোঝাতে হবে দের ইজ নো আদার অপশন, ইউ ওয়ান্ট টু বাই দিস হাউস, ইউ হ্যাভ টু চুজ এন এজেন্ট। হ্যাঁ, 3 মাস হোক আর 6 মাস হোক আর 1 বছর, যে কেউ আপনার সাথে 3 মাস কাজ করলে সে আপনাকে বুঝে যাবে আপনি কি চাচ্ছেন না চাচ্ছেন, তখন আপনিও চাবেন না যে একজনের সাথে 3 মাস কাজ করার পরে আরেকজনের সাথে আপনি যে কাজ করবেন। সো বেসিক্যালি আপনার একজন এজেন্টের জেনুইন একজন প্রফেশনাল এজেন্ট, নতুন নিয়মে কি এজেন্টদেরই একটু সুবিধাটা বেশি হচ্ছে, কারণ আরেকজন হয়তো কোন ক্রেতা কিংবা সুবিধা মনে করেন নাই করতে পারতো কাজ করতে গিয়ে। আগের যে সুবিধাটা ছিল যে আমরা জানতাম আমরা কত কমিশন পাচ্ছি, অলরেডি ডিসাইডেড, হ্যাঁ ওই সেলার সেটা দিবে, বা MLS থেকেও আমাদের লেখা থাকতো 2% পাবেন, 1% পাবেন, হোয়াট এভার 1.5%। আমার যদি লিস্টিং থাকে, আমি যখন MLS দিব তখন একটা কমিশন আমার শেয়ার করতে হবে, বুঝছেন? কারণ MLS যাওয়া হইলো মানে হইলো যে একসাথে 10,000 এজেন্টের কাছে আপনি সেই ইনফরমেশনটা শেয়ার করতেছেন, ভাইস ভার্সা, ওর লিস্টিং আমি পাচ্ছি, আমার লিস্টিং সে পাচ্ছে। এখন যেটা হবে MLS থাকবে কিন্তু কোনো কমিশন থাকবে না, আপনি হয়তো লিস্টিং এজেন্ট থাকতে পারেন, বাট কমিশনটা কিন্তু আমার ক্রেতার সাথে আপনি এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করে যা আসবে আমার সেটা আমার ইয়ের কাছ থেকে নিতে হবে, ক্রেতার কাছ থেকে নিতে হবে। তো এটা মনে করেন ইটস এ টাফ ইস্যু, সবাই তার মানে একটু কঠিন হয়ে যাচ্ছে, তবে কঠিন না, বিরাট একটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আপনাদের জন্য এবং ক্রেতার জন্য নিঃসন্দেহে এটা একটা চাপ তৈরি করবে। আমি একটু
আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি, সেটা হলো আগে আমরা যেটা দেখতাম যে ক্রেতা একজন আলাদা এজেন্ট নিচ্ছেন, বিক্রেতা একজন আলাদা এজেন্ট নিচ্ছেন। এখন যিনি বিক্রেতার এজেন্ট হিসেবে কাজ করবেন জি, তিনি কি পাবেন? তিনি কিছু পাবেন না। নাকি তিনি যিনি ক্রেতার এজেন্ট তার সাথে আপনি আমাকে কি বলবেন? এই জন্য যারা রিয়েল এস্টেট এজেন্ট আছেন তাদেরকে লিস্টিংটা নিতে হবে। লিস্টিং আরো মনে করেন অ্যাজ ইজ আমাদের জব হার্ড ছিল, বাট এখন বি হার্ডার। এই জন্য এরা প্রেডিক্ট করতেছে 30% to 40% রিয়েল এস্টেট এজেন্ট উইল বি গন। যেটা অনেক বড় আশঙ্কার কথা, কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটি অনেকে হয়তো রিয়েলটর হিসেবে নিজেদের ক্যারিয়ারটাকে বেছে নিয়েছেন। সামনের দিনগুলোতে তিনি হয়তো আরো বেশি ব্যবসা বাড়ানোর কথা ভাবছিলেন, তাকে হয়তো এখন একটা টাফ চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তবে নিশ্চয়ই এই সুখবরটাও আপনি দেবেন যারা পেশাদার, যারা দক্ষতার সঙ্গে কাজ করে, যাদের এই সেক্টরে অনেক স্কিল এবং খুব বেশি আপনি যেটা বলছিলেন যে আইডিয়াল সময় কাটাচ্ছে, হয়তো একটা এজেন্ট হিসেবে কারোর সাথে কন্ট্যাক্টে গিয়ে বাসায় শুয়ে সময় কাটাচ্ছিল, সেটা হয়তো করেন না, তারা ঠিকই টিকে থাকবেন। স্কিলটা ইট উইল কাম টু প্লে। আপনি কতটুকু গুড রিয়েল এস্টেট এজেন্ট, কতটুকু গুড রিয়েলেটর, কতটুকু আপনার ক্যাপাসিটি, নাও টাইম টু প্রুভ। এখন যারা রিয়েলেটর, যারা বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করেন, যে কনসেপ্টটা বুঝেন যে কি করতে হবে না করতে হবে, দেন দিস ইজ দ্য টাইম টু প্রুভ। এখন যারা সার্ভাইভ করবেন, দে আর দ্য রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েলেটর যাই বলেন। ওকে, টোটাল এই সেক্টরের কি অবস্থা? কারণ হলো আমরা যা অনেক দিন ধরে শুনে আসছিলাম, আপনারাও বলছিলেন আমাদের এই শোতে এসে, নির্বাচনের টাইম ঘনিয়ে আসছে, হয়তো ইন্টারেস্ট রেটটা কমে আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নাই। এবং আমার মনে হয় এটা ইলেকশন যাওয়ার পরে হয়তো আগামী বছর নাগাদ আমরা হয়তো কোনো চেঞ্জেস যদি হয়ে থাকে, সাম চেঞ্জেস আমরা এই বছর আশা করতে পারি না, আগামী বছর নেক্সট সামার আমরা আশা করতে পারি। মানে এবছর আশা ছেড়ে দিচ্ছেন কেন? ছেড়ে দিচ্ছি বিভিন্ন কারণ। ইনফ্লেশনটা এখনো তো ওইভাবে কন্ট্রোলে হয় নাই, এবং কেউ এখন রিস্ক নিতে যাবে না। যেই পার্টি আসুক সবাই চাইবে যে যেভাবে চলতেছে চলুক, একটু দেখি। তো এটা আমার ব্যক্তিগত মতামত। আমি মার্কেটে বাড়ি ছাড়বেই না, অনেকেই ছাড়বে না বা ছাড়তেছে না। যেগুলো আছে ইনভেন্টরি গুলা কিন্তু কম। অন্যান্য স্টেটের হয়তো ফ্লোরিডা, সাউথ যেগুলা, টেক্সাস, ওইগুলোতেও হয়তো ডিফারেন্ট কাহিনী। বাট আমাদের এই যে নিউ ইয়র্ক স্টেটের যেগুলা বা এই যে ট্রাই স্টেট এরিয়ার যেগুলা, এগুলা খুব এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। বাট দেন এগেন ইট রিমেইনস টু বি সিন। ওকে, এখানে ফার্স্ট টাইম হোম বায়ার যারা, তাদের জন্য অনেক সুখবর থাকে বিভিন্ন সময়। তাদের লোন পেতে সুবিধা থেকে শুরু করে নানা সুবিধা তো তারা পেয়ে থাকে, সে সম্পর্কে একটু জানবো এবং তারপর আমরা শেষ করব। আমার একজন ক্লায়েন্ট রিসেন্টলি উনি ব্রঙ্কসে একটা প্রপার্টি কিনেছেন। তো উনার ফার্স্ট টাইম উনার মেয়ে দুজনই লোনের মধ্যে আছেন, এবং উনি প্রায় $30,000 ফার্স্ট টাইম হোম বায়ার হিসেবে ওই ক্রেডিটটা উনি পেয়েছেন। তো কোন ক্রাইটেরিয়া পেয়েছেন নাকি নরমালি পেয়েছেন? জি, কোন ক্রাইটেরিয়া ছিল তার যে পাওয়ার জন্য? যে এটা ফার্স্ট টাইম হোম বায়ার। ওকে, তো আপনি যারা এই শো দেখতেছেন বা আপনাদের ভিউয়ার যারা এই টিভিএন এর সাথে যুক্ত আছেন, তারা মর্গেজ ব্রোকারের সাথে বলবেন যে ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে ওনারা কতটুকু ক্রেডিট পাবেন। এটা কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল, ফার্স্ট টাইম হোম অ্যাজ এ হোম বায়ার। তো আপনি এই সুযোগটা নেবেন। আপনি মেনশন করতে হবে যারা অভিজ্ঞ মর্গেজ ব্রোকার আছেন, তারা দে নোজ অল দ্য প্রোডাক্টস কি আছে না আছে, এবং যারা ভেটারেন্স আছেন, যারা এই আর্ম ফোর্সেস আছে, 4 জুলাই আমাদের আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে আসতেছে, এবং যারা ভেটারেন তাদের জন্য অনেকগুলো প্রোগ্রাম আছে। ওনারা এখন যদি ইন্টারেস্ট 6% হয়, ওনারা 2% ওনারা বাড়ি কিনতে পারবে। ওনাদের ডাউন পেমেন্ট 0 ডাউন পেমেন্ট প্রোগ্রাম ওনারা গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট সেটা দিয়ে থাকে। তো অনেকগুলো ভেটারেন্স আছে, যারা পুলিশে আছেন, টিচার্স ইউনিয়ন যারা আছেন, বা সিটি স্টেট এমপ্লয়ি যারা আছেন, তারা অনেক কিন্তু বেনিফিশিয়ারি। ওনারা যখন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলবেন বা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেটের কথা বলবেন, সেটা অনেকেই জানেন না যে ওনারা এইগুলো এন্টাইটেল কিনা। ওকে, এটা তো
এক ধরনের এজেন্টের দায়িত্ব তার কাছ থেকে জেনে নেয়, কারণ তার তো তিনি ফার্স্ট টাইম হোম বায়ার, মানে তিনি প্রথম বাড়ি কিনছেন, তার কোনো অভিজ্ঞতা নেই। প্রবলেমটা হলো যে আমাদের যে ইন্টারনেটের যুগ, তো ফোনে চাপ দিয়ে আমরা চলো জিলোতে দেখে ফেলি। জিলো কিন্তু ওই বাড়িটা দেখাচ্ছে, বাড়ি কিনতে গেলে যেগুলো যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আসে, এই জন্য আপনার একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলা দরকার। আমরা স্কিপ করে ফেলি বা আমাদের আর এখন তো নতুন নিয়মে কোনো সুযোগই নেই, তাকে এড়িয়ে যাওয়ারই কোনো সুযোগ নেই, আমরা সুযোগই নাই, আপনি কথাই বলতে হবে, এবং এভরি স্টেপ অফ দ্য ওয়ে আপনার একজন এজেন্টের দরকার হবে। যেটি পরামর্শটি আমরা আগে এই শোতে বিভিন্ন সময় দিয়েছি, যে যখনই আপনি এত বড় একটা বিনিয়োগ করবেন, অর্থাৎ বাড়ি কেনাটাকে আমরা সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে দেখে থাকি, যখনই এটি করবেন অবশ্যই পেশাদারিত্বের সঙ্গে একজন রিয়েলটরের সঙ্গে কথা বলে এটি করবেন। এবং আমাদের আজকের অতিথি বেটার হোমস রিয়েলটির লাইসেন্স রিয়েলটর আসিফ চৌধুরী আপনাদের সেই তথ্যগুলো জানাচ্ছিলেন আগামী দিনগুলোতে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে এই সেক্টরে, এবং নিশ্চয়ই এই নতুন নতুন পরিবর্তনের মধ্য দিয়েই এই সেক্টরটি যাবে, এবং যারা নতুন করে বাড়ি কিনবেন তারা নিজেদেরকে ওইভাবেই আপ টু ডেট রাখবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।